নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলিবাকের উপকথার ষষ্ঠ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক ষষ্ঠ পর্ব। পরের দিন সকালে দহের জলে ভেসে উঠল কালো বউয়ের মৃতদেহ। পরম নিরুদ্দেশ। বনোয়ারি প্রবল জ্বরে প্রায় অচেতন। হাঁসুলির বাঁকের বাঁশবনে ঘেরা বাঁশবাঁধের ইতিহাসে এমন অস্বাভাবিক মৃত্যু বরাবরই ঘটে আসছে। সাপে কাটা, দাঁতালের দাঁতের আঘাতে মৃত্যু, এর তদন্ত নামমাত্র। তাছাড়া জলে ডোবা, গাছ থেকে পড়াও প্রায় তাই। এরপর গলায় দড়ি আছে, বিষ খাওয়া আছে, নিজের গলায় বঁটি দিয়ে কাটার কথাও ইতিহাসে পাওয়া যায়। অস্বাভাবিক মৃত্যু হয় মেয়েদেরই বেশি। থানার খাতায় আছে মেয়েরা চরিত্রহীনা, অধিকাংশ ক্ষেত্রে অতৃপ্ত বাসনা থেকে আত্মহত্যা করে। কখনো কখনো সন্দেহ করে থাকে যে আত্মহত্যা নয়, হত্যা। পুরুষেরাই হত্যা করে থাকে। 2-4 জন চালানো গিয়েছে। সেই সব আগের কালের কথা। একালে এসব বড় ঘটে না। হাঁসুলিবাকের উপকথা সবচেয়ে বেশি জানে সুচাঁদ। সে বলে, বনোয়ারির বাবার বাবার বাবা আর আমার বাবার বাবা এক নখ তো। তা আমার কর্তা বাবা আমার পেত্থম কর্তামাকে শিলনোড়ায় নোড়ার মাথা ছেঁচে মেরেছিলে, বুকে বসে নোড়া দিয়ে। বলতে বলতে সুচাঁদের চোখ বড় হয়ে ওঠে। চুপি চুপি বলে, আটপৌরুদের একজনকে আমার কর্তা বাবা এতের বেলা ঘর থেকে বেরোতে দেখছিলে কি না? বাস, মাথায় অক্ত উঠে ঘরের সামনে ছিল শিলনোড়া। সেই নোড়া দিয়ে মাথা ছেঁচে মেরেছিলে পরিবারকে। তারপরে টেনে ফেলে দিলে কোপাইয়ের গর্ভে। বললে পড়ে গিয়ে পাথরে মাথা ভেঙে গিয়েছে। তখন সাহেব মহাশয়দের আমল। সাহেবরা পুলিশ ফিরিয়ে দিলে, কিন্তু কর্তা বাবাকে চাবুক দিয়ে সপা সব মেরে পিঠ ফাটিয়ে দিয়েছিলে। তাদের বুদ্ধি আছে তো ফাঁকি নাই বাবা। রতনের পূর্বপুরুষ চর মেরে মেরে ফেলেছিলে তার বোনকে। তখন ওই দহতে ছিল বড় কুমির, সেই দহে ফেলে দিয়েছিল লাশ। গুপির পূর্বপুরুষ বিষ খাইয়েছিল তার স্ত্রীকে। পরমের পূর্বপুরুষের বাহাদুরি সবচেয়ে বেশি। সে তার হাতে পায়ে বেঁধে, মুখে কাপড় বেঁধে, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল। তারপর হাতে পায়ে দড়ি, মুখের কাপড় বার করে নিয়ে হইচই করেছিল। কেউ সন্দেহ করতেও পারে নাই। একমাত্র ছেলে মারা যেতে ঘর ভাঙাদের নয়নের প্রথম ঠাকুমা ওই দহে ঝাঁপ দিয়ে মরেছিল। তারপর নয়নের ঠাকুমাকে বিয়ে করে নয়নের ঠাকুরদা। অম্লশূলের বেদনা অসহ্য হওয়ায় পানুর কাকা গলায় দড়ি দিয়েছিল। উপকথায় অনেক কাহিনী আছে। তার সঙ্গে কালো বউয়ের কাহিনী যোগ হলো। পরম নিজে যেত জাঙ্গলের মুচিপাড়া। সেখানেই নফর মুচির বোনের বাড়িতে সন্ধে কাটাত। কালো বউয়ের স্বভাব চরিত্রের ভালো ছিল না। পরম ডাকাতির দায়ে জেলে থাকত। সে চন্দনপুরে বড়বাবুদের বাড়িতে ছোট জাতের ঝিয়ের পাঠ করত। বাবুদের দারোয়ান ভূপন সিং মহাশয়ের সঙ্গে লোক জানাজানি করেই ভালোবাসা করেছিল। তা করে কাহার পাড়ার অনেকে এমন ভালোবাসা। জাঙ্গলের সদগোপ মহাশয়ের সঙ্গে করে চন্দনপুরের বাবুদের ছেলেদের সঙ্গে 2-4 দিনের ভালোবাসার খেলাধুলো সে তো কেউ ধরেই না। পরমও মধ্যে মধ্যে মারত, কিন্তু সে তেমন কিছু নয়। কিন্তু এই বিয়েতে যাবার কদিন আগে থেকে সে
কালো বউয়ের ওপর খুব তর্জন গর্জন করতে আরম্ভ করেছিল। আটপৌরে পাড়ার লোকেই বলে, কালো বউকে উঁচু গলায় বলতে শুনেছে, বেশ করেছি, তোর খুশি তুই সন্ধ্যেবেলা জাঙ্গলে মুচি বাড়ি যাস, আমার যা খুশি তাই আমি করি, চলে যাব আমি তোর বাড়ি থেকে, আমার ভাতের অভাব। লোকে বলেছে কালো বউ সিংজির কাছে যাবে বলেই শাসিয়েছিল। কাল রাতে পরম আর বানোয়ারি মিত্তির বাড়ির বিয়ে থেকে ফেরার পথে কথা বলার জন্য পিছিয়ে আসছিল। আটপৌরেরা বলে, তারা পাড়ায় এসে মদ খাচ্ছে, রাত্রি কত তা খেয়াল ছিল না, তবে চাঁদ উঠেছিল তখন। সেই সময় পরমের উঠানে পরমের ক্রুদ্ধ হিংস্র কণ্ঠস্বর শুনতে পায়। কালো বউকে সে ডাকছিল, শাসিয়ে ডাকছিল, কোথা গেলি, কই যাবি কোথা, জম আমি তোমার। বলতে বলতেই সে বেরিয়ে গেল। দু একজন এসেছিল তখন, কিন্তু পরম কি কালো বউ কেউ ওঠনে ছিল না। পরমের গলা শোনা যাচ্ছিল জাঙ্গলে বাঁশবন থেকে। তারা তার গলা শুনে বুঝেছিল সে নদীর ধার দিয়ে যাচ্ছে। তারপর আর কিছু তারা জানে না। পরম ফেরে নাই। সকালে যারা নদীর ধারে গিয়েছিল তারা দেখতে পায় দহের জলে ভাসছে কালো বউ। তাদের অনুমান, তারা ফিসফিস করে বলে, পায়ে কাপড় জড়িয়ে গিয়ে পরমই তাকে দহের জলে ফেলে দিয়ে পালিয়েছে। কালো বউয়ের কাপড় পায়ের সঙ্গে জড়ানো ছিল। সুজাত আক্ষেপ করে বলে, আহা, কি বে দলমলে মেয়ে ছিল, এই চুল, দাঁতগুলি সুন্দর, বাঁজা মেয়ে, কে বলবে যে যুবতীর মেয়ে লয়, বয়স হয়েছে। রোগ থেকে সদ্য সেরে উঠে দু হাতে মাথা ধরে বসে বিবরণ শুনলে বানোয়ারি। চুপ করে বসেছিল মাটির দিকে চেয়ে। ফোঁটা ফোঁটা জল কয়েক বিন্দু ঝরে পড়ল। বানোয়ারির ইচ্ছে হচ্ছে হাউ হাউ করে কাঁদতে, সকলের কাছে চিৎকার করে বলতে, দোষ তারই, দোষ তারই। সে যদি পরমকে দেখে ভয়ে জলে না ডুবে জল থেকে উঠে পরমকে আটকাতো, তবে কালো বউ ছুটত না এমন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে। দহের কিনারায় বৈশাখ মাসের জল কমে গিয়ে বালি জেগে উঠেছে। পরমের ঠেলায় বালির চাঙড় ভেঙে এসে পড়ে গেল। দোষ তারই, সে কেন সঙ্গে জলে ঝাঁপ দিয়ে পড়ল না? নিজের পরাণের ভয়ে, দুর্নামের ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে এলো। মনে মনে অত্যন্ত যন্ত্রণা হচ্ছে তার। এ পাপের তার আর খণ্ডন নাই। হে ভগবান, হে হরি, হে কালাদ্রুদ্দু, হে ধরম, হে বাবা কর্তা ঠাকুর, তোমার বানোয়ারিকে মার্জনা করো, অক্ষা করো। কথা বলছিল পাড়ার প্রবীণ মেয়েরা। সকালবেলা মরদেরা সকলেই কাজে গিয়েছে। বৈশাখের জল পড়েছে, ধানের ক্ষেতে চাষের সময় হয়েছে। এই সময় একটা বাতের চাষ বিঘে ভুঁই দুগাড়ি সারের সমান। এ কামায়ের সময় নয়। খানিক আধেক শরীরের বেজুত চাষের মুনিশে এ সময় গ্রাহ্যও করে না। তাছাড়া মনিব আছে, মনিবে বলে, এত চারা সুকুমরি, তার আবার চাষা করা কেন? কথা ঠিক বলেন। মি নইলে মাদান হয় না, পাচান নইলে গরু হাঁটে না, সাওয়ার নইলে ঘোড়া ছোটে না। তেমনি মনিব, তাই সদ্গো মহাশয়দের মতো চাষি মনিব ছাড়া কিষাণ মুনিশ ঠিক ঠিক কাজ করে না। বনবাড়ি উঠে দাঁড়ালো। বউকে বলে, কোথা যাবা? যাবো একবার কর্তা মহাশয়ের থানে, পেন্নাম করে আসি। মেয়েদের দলের মধ্যে বসন্ত এসে সেই সকাল থেকেই বসে আছে। তার ব্যগ্রতা করালির কোঠাঘর তোলার সমস্যা নিয়ে। করালি কোনো বাধাই মানে নাই। ঘর সে আরম্ভ করে দিয়েছে এবং হাঁক ডাক মেরে বলেছে কোটা সে তুলবেই। যত লোকে এত করে লেগেছে পেছনে, তখন সে কিছুতেই ছাড়বে না। লোকে যত বারণ করেছে
তত তার জেদ বাড়ছে। খুব তোড়জোড় করে কাজ আরম্ভ করেছে। এই কদিনের মধ্যে প্রহ্লাদ, রতন, গুপিদের মতো মাতব্বরের সঙ্গে ঝগড়া করেছে। তারা বলেছিল বানোয়ারি সেরে উঠুক, তারপরে শলা পরামর্শ করে করবি। করালি, যা, কচু খেলে এর আবার শলাই বা কিসের, পরামর্শই বা কোথায়? যাও যাও, তোমাদের শলা পরামর্শ যদি লাগে তো মাতব্বরের জ্বর ছাড়াবার লেগে বসে থাকগা, আমার শলা পরামর্শ চাই না। প্রহ্লাদ বলেছিল, ঘর করতে গেলে লেয়ম হলো মাতব্বর এসে দড়ি ধরে, আমি সে লেয়ম মানি না। তোরা বুঝি গায়ের জোর হয়েছে বেজায়, ধরাকে সরা দেখছিস? সরা নয়, খুঁড়ি। যাও যাও, মেলা ফ্যাচ ফ্যাচ করো না। রতন মাতলার বাবা, মাতলা করালির সাকরেত। রতন তাকে বলেছিল, দুদিন সবুর কর কেনে বাবা? হুম, বর্ষার আগে ঘর সারতে হবে। অতন কাকা, সবুর করবার টাইম কোথায়? রতন বলেছিল, ভালো কাজ হচ্ছে না করালি, কেউ কখনো করে নাই কোঠা ঘর, না করুক, আমি করবই। গুপি বলেছিল, যা কেউ করে নাই তো করতে গেলে কেন থয়? চৌধুরী মহাশয়রা দালান করতে ইট পোড়ালে লোকে বারণ করেছিল, সে আমলে চৌধুরী শোনে নাই। ইটের ভাটা পুড়ল, ওদিকে চৌধুরী মহাশয়ের ছোট বেটা ধরফড়িয়ে মরে গেল। আমার তো বেটা হয় নাই এখনো, হেসে জবাব দিয়েছিল করালি। আফসোস হচ্ছে বসন্তের, এ জামাই নিয়ে কখন সুখ পাবে না সে। এইসব কি কথাবার্তার ধরন না ছিরি? এইসব মাথায় মাথায় লোকের সঙ্গে এই ধরনের কথাবার্তা যখন করালি কয়, তখন বসন্ত ভয়ে লজ্জায় সারা হয়ে যায়। নিমতেলে পানুকে তো মারতে বাকি রেখেছে। নিমতেলে পানু করালির সামনে আসে নাই, তাকেও কোনো কথা বলে নাই। নিজের বাড়িতে বসে সে বলেছিল, একাল তকাত তিনটে মোড়ল মাতব্বরে গুষ্টি গুজরে দিল। আট পৌরেদের পরমদের ঘর, ঘর বাঙাদের বাড়ি, কোষ কেঁদেদের গোষ্ঠী, তারা কেউ কোটা ঘরের পরিবার নিয়ে শোয় নাই বাবা। কথাটা করালির কানে উঠতে সে পানুর বাড়ি বয়ে গিয়ে জবাব দিয়ে এসেছে, হ্যাঁ শালো, মোড়লেরা কোঠায় শোয় নাই বলে আমি শুতে পাবো না? নিমতেলে পানু সেই দিন সেই চর খাওয়া অবধি করালিকে দুর্দান্ত ভয় করে। সে কোনো জবাব দেয় নাই, করালি তবু ছাড়ে নাই। নিরুত্তর পানার মুখের সামনে ঠিক পানার মতো ভঙ্গিতে উবু হয়ে বসে মৃদু স্বরে শ্লেষের সঙ্গে বলেছে, হা সালো, বানোয়ারি মাতব্বরের পরিবারের যে অং কালো, দেখতে যে কুৎসিত, তা বলে আমি ফর্সা ছন্দর মেয়ে বিয়ে করতে পাবো না? তোমার পরিবারও তো অং ফর্সা, তা তোকে তুমি ছাড়ো? পানু বেচারি ভয় পেয়ে গিয়েছিল। ভয়ে সে বসে বসেই পিছিয়ে সরে যেতে চেষ্টা করেছিল। বলেছিল, ওই ওই ওসব কি কথা? কলারি বলে বসে পানুর দিকে এগিয়ে গিয়েছে আর বলে, ইটের বদলে পাটকেল রে ছুচো, তোর যা মন তাই করগা কেনে, আমার কি? আরও খানিকটা সামনে এগিয়ে বসে করালি প্রশ্ন করেছে, তাই তো শুইছি রে ছুঁচো, তোর কি? বসন্ত বারবার অনুরোধ করেও করালিকে প্রতিনিবৃত্ত করতে পারে নাই। মহিষের মতো গো। অবশেষে পাখি এসে তাকে ক্ষান্ত করে উঠিয়ে নিয়ে যায়। যেমন করালি তেমনি পাখি, মেয়ের রং যেমন গোড়ো তেমন তেজ, যেন আগুনের হলকা, ভয় ডর নাই। করালিকে বললে, উঠে আয়। করালি গ্রাহ্য করলে না। শুনছিস? না। মেয়ে এসে ধরলে তার হাত, হাত ছাড়িয়ে নিলে করালি। পাখি ধরলে তার চুলের মুঠোয়। করালি মাথা ঝাঁকে দিয়ে চুল ছাড়িয়ে রেগে উঠল, হাঁপ দিয়ে উঠল, এই! সঙ্গে সঙ্গে পাখি নিজের কপালে পাগলের মতো কিলচর মারতে আরম্ভ করলে, এইলে এইলে এইলে। করালি হতভম্ব হয়ে গেল।
তারপর গিয়ে তার হাত ধরে মিষ্টি কথায় আনুগত্য স্বীকার করে বললে, চ চ বাপু চ, ঘর যেছি আমি, থাম বাপু থাম। পাখি তাকে নিবৃত্ত করতে পারে কোটাঘর তোলার সংকল্প থেকে, কিন্তু পাখিও খেপেছে কোঠা ঘরের জন্য। যেমন একালের ছেলে তেমনি একালের মেয়ে। পাখি বলে, চন্দনপুরের বাউরিরা কোঠাঘর করেছে। হাড়ু বাউরি, শম্ভু বাউরি, কানাই বাউরি, সে তো চন্দনপুরে, আর তারা তো কাহার বাউরি লয়। তা হোক কেন, বাউরি তো। কি যে চন্দনপুরের কারখানার ছোঁয়াচ নিয়ে এলো, বসন্তের উৎকণ্ঠা এবং আশঙ্কার সীমা নাই। তাই বসন্ত এসে বসে আছে বানোয়ারির কাছে। সুযোগ পেলেই বানোয়ারিকে বলবে, করালিকে এক সে নিবৃত্ত করতে পারে। তাছাড়া আর একটা আশঙ্কা আছে তার। করালি যাদের সঙ্গে ঝগড়া করেছে তারা নিশ্চয় সাতখানা করে বানোয়ারির কাছে করালির বিরুদ্ধে লাগাবে। বানোয়ারিকে বুঝিয়ে সে আগে থেকেই ঠান্ডা করে রাখতে চায়। বানোয়ারি মতঃপর বিরূপ হলে করালির কথা ভেবে বসন্ত আশঙ্কায় শিউরে উঠলে। বানোয়ারি উঠতে বসন্ত বলে, চল আমি যাই সাথে। স্নেহ ভরে বানোয়ারি বলে, আসবি আয়, নইলে বানোয়ারির সাতটার জ্বরে কাবু হয় না। এখন তোর এক কোষ পথ গিয়ে ফিরে আসতে পারি দুপুরের মধ্যে। যাবার পথে হেলে বলদ দুটি গায়ে কয়েকটির কাছে দাঁড়িয়ে তাদের গায়ে হাত বুলিয়ে আদর করলে। ডাইনে আটকেলে বলদটা বানোয়ারির ভারী নেওটা। ওটা তার ঘরেরই বাছুর। বলদটা তার হাত চেটে মাথা নেড়ে নানা ভঙ্গিতে আনন্দ প্রকাশ করলে। বনোয়ারি একটু প্রসন্নতার স্পর্শ পেলে ওদের কাছ থেকে। মনে মনে বললে, মা ভগবতী, তোমাদের সেবায় তো কখনো ত্রুটি করি না। মা, তোমাদের আশীর্বাদে আমার এই পাপটি খণ্ডে দাও। পথে সে আটপৌড়ে পাড়ার বট গাছ। সেই বটগাছের তলায় কালো বউয়ের সঙ্গে তার দেখা হতো। বনোয়ারি বললে, একটুকুন দাঁড়া বসন। বসন ভাবলে ক্লান্তি। বললে, না এলেই হতো। বললে পরে আমিও এসে কর্তার থানের মৃত্তিকে দিয়ে যেতাম। বনোয়ারি উত্তর দিলে না। সে কালো বউয়ের কথা, তার অপরাধের কথা ভাবছে। বনোয়ারি হা। বনোয়ারি ফিরে তাকালো। আটপৌড়ে পাড়ার বুড়ো রমন আটপৌড়ে এসে দাঁড়িয়েছে তাকে দেখে। রমন প্রবীণ লোক, সুচাদেরই বয়সী। তবে সুচাঁদ শক্ত আছে, রমন ভেঙে যেন দুমড়ে গিয়েছে। এমন সময় রমন শাহী লম্বা ছিল, লোকটাকে রোগেও ধরেছে। বনোয়ারি হেসে বললে, হ্যাঁ গো, যাবো একবার কর্তার থানে। তা যে রোদ, 7টার উপবাস হলো। বসলাম একবার গাছতলায়। বসন বিরক্ত হলো। বড় সুন্দর সুযোগটি তার মিলেছিল কথাগুলো বলবার। রমন বনোয়ারির কাছে বললে, শুনলি তো সব পরমদের ব্যাপারে। বনোয়ারির বুকটা ধরাস করে উঠল। কে জানে বুড়ো কি বলবে। আটপৌড়ে পাড়ার কেউ কি জানে না? কেউ কি শোনে নাই পরম যে কথা জেনেছিল পানার কাছে? পানা কি? রমন বললে, যতই থেকে করো পাপ, সময় পেলেই ফলেন গাপ। পাপ মানে না আপন বাপ, বুঝলে বাবা? পরমের পাপের ফল, বউটারও বটে, লইলে অপঘাতে মৃত্যু। বনোয়ারি একটা দীর্ঘশ্বাস ফেললে। রমন বললে, আচ্ছা সেদিন এতে আসবার পথে কি কথা বলবার লেগে ডেকেছিল পরম? কি বলেছিল তোমাকে? বনোয়ারির বুক ধরফর করতে লাগলো। বনোয়ারি একটি কল্পিত কাহিনী চকিতে মাথার মধ্যে এসে গেল। সে বলেছিল চন্দনপুরের সিং মহাশয়ের কথা। বলে, ভাই তুই যদি আমার সাথে থাকিস তবে ওই শালকে একদিন ঠেঙাই। বলে, সাবার করে শালকে গোহে ফেলে দেব, গলায় কলসিতে বালি ভরে। তা আমি অনেক বুঝালাম। শেষ 2-4 কথা হলো আমার সাথে। তা পরে মার করতে উবদণ্ডী। কি করব আমি কাকা?
হনহন করে চলে এলাম। পথে পুকুরে নেমেছিলাম, তখন দেখলাম কালো বউ গাল দিতে দিতে এগিয়ে চলে গেল পরম। আমার তখন জ্বর এসেছে, কাঁপছি। রমন বলে, বাবা তোমারও যে জ্বর। ডরিয়েছিল সকলে। বেঁচেছ এই কাহার পাড়ার ভাগ্যি, না মাথা না ছাতা, এক তুমিই আছো। আমরা এ পাড়াতেই বলা বলি করি, অমনি মাতব্বর আমাদের হতো। তা আমি বলতাম সেদিনে পাড়াতে যে আর আমাদের আলাদা হয়ে কাজ কি, এক হলেই হয়। করণ কারণ কর, বিয়ে শাদি কক, আমাদের আতপৌরে আর ক ঘর। বাঁশবাদি ছাড়া হুই হোতা, হোতাকার নীলকুঠি যেথা ছিল সে থাকে 2-4 ঘর আছে, তাও আবার সব জায়গা নাই। তুমি বাবা মাতব্বর হয়ে এইটি করো, নইলে আটপৌরে পাড়ার পিতুল নাই। আমি বৃদ্ধ হলাম, এখনো আমি দাগি নাম খুঁজল না বাবা। বনমালী অবাক হয়ে গেল। এ কি ভগবান হরি, কালুর তো কর্তা ঠাকুরের লীলা। জয় প্রভু। সে বললে, এতটুকুন শাড়ি অমন কাকা, তা পরতে হবে সব কথা। রমন বললে, তোমার শরীরে বল হোক, একদিন নিয়ে যাবা আমাদিকে চন্দনপুরের বড়বাবুর কাছারি। পরম তো ফেরায় তার সাহেবডাঙ্গায় পরম যে জমি 5 বিঘে নিয়েছিল, আমাদের আতপৌরেরা ভাগ করে নেব। বাবুর একটা রনুমতি তো চাই, তা আমাদের যে কথা বলবার লোক নাই। বনমালী উঠল। রমণের কথা সে বুঝেছে। বৈশাখ মাসে কর্তার থানের শোভাটি হয় মনোরম। বেলগাছগুলি অজস্র কচি পাতায় ভরে উঠেছে। কুলঝোপগুলিতেও কচি পাতার সমারোহ। বেলগাছের পাতায় সমৃদ্ধির মধ্যে পাকা বেল দেখা যাচ্ছে না, কিন্তু গন্ধ উঠছে। কর্তা স্বয়ং যে গাছটিতে থাকেন সেই গাছটির আশ্চর্য মহিমা। সকল গাছে পুরানো পাতা ঝরতেই চৈত্র মাসের 20-25 দিন চলে যায়। তারপর বেলগাছ কয়েকদিন ন্যাড়া হয়ে থাকে, শুধু বেলগুলো ঝুলতে থাকে। বৈশাখের 8-10 দিন গেলে তবে কচি পাতা দেখা যায়। কিন্তু কর্তার বাসস্থান যে গাছটিতে, সেটির পাতা চৈত্রের প্রথম সপ্তাহে ঝরে যায়। গাজনের আগে তাতে পাতা দেখা দেবেই, না দিলে চলবে না যে। জাঙ্গলের বাবা কালারুদ্দুর মাথায় গাজনের পুজোয় ওই গাছের নতুন বেলপাতা প্রথমেই চড়াতে হবে যে। বাবার মহিমায় গাছটির আশেপাশে 2-4টি চারা পল্লব হয়েছে, তারা যুগে যুগে এই মাহাত্ম্য বজায় রাখবে। শাওড়া গাছগুলিতে নতুন পাতা, গাছগুলির মাথায় কুল ঝোপের ওপরে আলোক লতার ছাউনি, ঝোপের ভিতর আবার মধ্যে মধ্যে ধুতরা ও আকন্দের গাছ। একটা বাদল লাঠির গাছ ভরে অজস্র হলুদ রঙের ফুল। ফুলঝুরি না বললে সে ফুল ফোটার সঠিক বর্ণনা হয় না। চারপাশে তাল গাছের বেড়া, তাল ধরে রয়েছে কাঁদি কাঁদি। কর্তার থানটির আর একটি মহিমা, চারপাশ নজর চলে। পূবের ওই দূরে পলনের মাঠের কিনারায় তার পাশে সেই দহ, যে দহে ডুবেছে কালো বউ। উত্তরে স্টেশনে একেবারে পরিষ্কার দেখতে পাবে। পশ্চিমে তাকালে পড়বে কোপাইয়ের হাঁসুলি বাঁকের প্রথম খোঁজ মোটা কথা। কর্তা ওই বেলগাছিতে বসে রুদ্রাক্ষের মালা জপ করেন, আর গোটা হাঁসুলি বাঁকে তার দৃষ্টি দেন। প্রসন্ন দৃষ্টিতে মানুষের ঘরে সুখ শান্তি উছলে পড়ে, মাটির ফসল লুটিয়ে পড়ে। পশ্চিম আকাশের ঝড় সসম্মানে পাশ কাটিয়ে হাঁসুলি বাঁকের পাশ কাটিয়ে চলে যায়। 2 কুল ভাসিয়ে কোপাইয়ের বান আস্তে আস্তে এই কুল ছেড়ে ও কুল ভাসিয়ে চলে যায়। আবার কোপ দৃষ্টি হানলে এর উল্টো হয়। ঘরে ঘরে দুঃখ, ঝগড়া ঝাঁটি, লাঠা লাঠি, মনে মনে অসুখ, গায়ে গায়ে বিবাদ। আকাশে অনাবৃষ্টি, মাঠে অজম্মা, মাথার ওপর ঝড় কোপাইয়ের বান। সেবার হাঁসুলি বাঁকের ওই প্রথম খোঁচি বল আর খাঁজি বল, ওইখানে যে বাঁধ আছে, সেই বাঁধ ভেঙে হাঁসুলি বাঁক ভাসিয়ে দিয়ে চলে যায়।
উপুর হয়ে পড়ল বনোয়ারি বেলগাছের সামনে। হে দয়াময়, হে প্রভু, হে হাঁসুলি বাঁকের মঙ্গল অমঙ্গলের মালিক, হে বাবা ইহলোকের রক্ষাকর্তা, পরলোকের ত্রাণকর্তা, তুমি বনোয়ারিকে রক্ষা করো, ত্রাণ করবার ভরসা দাও, সকল পাপ তুমি ক্ষমা করো। পাপ যে করেছে 100 বার 1000 বার সে স্বীকার করছে তোমার চরণতলে। চোখ থেকে তার জল পড়ল। অনেক প্রার্থনা করে সে উঠে বসল। বসন্ত অবাক হয়ে গেল তার চোখের জল দেখে। বনোয়ারি দাদা ভালো লোক, ধর্মিষ্ঠ মানুষ, তা সে জানে, কিন্তু এত বড় ধর্মাত্মা তা সে জানত না। মাথার ওপর রোদ চড়ছে, বনোয়ারির দুর্বল শরীর, তাড়াতাড়ি ফেরা উচিত, কিন্তু এরপর আর সে কথা বলতে তার সাহস হলো না। একটু গাছের ছায়া দেখে সেইখানেই বনোয়ারি বসল উবু হয়ে। এতক্ষণে তার মন খানিকটা শান্তি পেলে, বুকের ভিতরের উদ্বেগ অনেকটা উপশম হলো। কর্তা বাবার কৃপায় পাপের অবশ্যই খণ্ডন হবে, মনে মনে সে মানত করেছে। তারপর রমণীর সঙ্গে দেখা হয়েছে, সেও ভালো হয়েছে। পরমের সঙ্গে পথের বৃত্তান্ত খুব চমৎকার হয়েছে। এরপর আর কোনো দোষ তার ঘাড়ে আসবে না। অপরাধ অবশ্য তার অল্পই, সে পরমকে ইচ্ছা করলে মেরেই ফেলতে পারত, তা সে মারে নাই। কালো বউয়ের কাছে কোনো মন্দ অভিপ্রায় নিয়ে যায় নাই, পরমের কথাই বলতে গিয়েছিল। কালো বউই নিজে থেকে তার হাত ধরে নিয়ে গিয়েছিল নদীর ধারে। পরমই কালো বউকে খুন ধরতে গিয়েছিল। কালো বউ নিয়তির টানে গিয়ে পড়ল কর্তার দহে। বলতে গেলে কর্তাই তাকে সাজা দিয়েছেন। তার অপরাধ, সে জলে ডুব মেরেছিল পরমকে দেখে, উঠে বাধা দেয় নাই, আর কালো বউকে তুলবার জন্য জলে ঝাঁপিয়ে পড়ে নাই। ভাবতে ভাবতে শিউরে উঠল সে। ভাগ্য ভালো যে ঝাঁপ দিয়ে পড়ে নাই, নইলে সেও আর উঠত না। কালো বউ আটপৌড়ে কাহার ঘরের মেয়ে, হাঁসুলি বাঁকে তার বাস। সে সাঁতার জানত, কিন্তু কে তার পায়ে পরনের কাপড় জড়িয়ে দিল এমন করে? সে ভেঙেছিল। তার উপর ঠেলা খেয়ে কালো বউ জলে পড়ল। পরম তার পায়ে কাপড় জড়িয়ে দেয় নাই। কে দিলে? কর্তা। কর্তা দিয়েছেন, কর্তাই তাকে বাঁচিয়েছেন। হাঁসুলি বাঁকের উপকথার পাপ আছে, পুণ্য আছে। পাপ পুণ্যের চেয়ে বিষয় বুদ্ধি, ধর্মবুদ্ধি বলাই ভালো। বাঁশবন এবং প্রাচীনকালের বট, অশক্ত, শিমুল, শিরীষ গাছের ছায়ার তলায় জন্মানো চারা গাছগুলির মতো তারা চেহারা। 10 বছরের চারা শীর্ণ বিবর্ণ, হিলহিলে টিংটিং করে। ওই ঘন ছায়ার মধ্যে যে আস্বাদ পায় আলোকের উত্তাপের, কিন্তু শিকড় তার ওই ছায়াচ্ছন্ন গলিত পাতায় রস সমৃদ্ধ মাটির মধ্যে বেশ শক্ত হয়েই চলে যায়। শিকড়ের জাল বিস্তার করে সহস্র ক্ষুদ্র মুখে তাই পান করে পরমানন্দে। হাঁসুলির বাঁকের পুণ্য বা ধর্মবুদ্ধি গাছের ওই উপরের দিকটায়। পাপই বলো আর বিষয় বুদ্ধিই বলো, সেই মাটির তলায় শিকড়ের জীবন। যে গাছটা মরছে অথবা বাঁচবার পথে বাড়ছে, সে কথায় কাহার পাড়ার ঘোরতর সন্দেহ রয়েছে। সূচাদের মতো মরছে, নিশ্চয়ই মরছে। সে বলে, সেকালের লোকেরা ভক্তি কত ছিল, ঘর ঘর দিত মানসিকের পাঁঠা। এই বড় বড় পাঁঠা, এই তার দাড়ি, 1.5 বছর 1 বছর বয়স না হলে বলিদান দিত না। এতে চুরি করতে যেত মরদেরা, কর্তার ঠাঁইটিতে পেন্নাম করে তবে যেত। মেয়েরা কারুর সাথে অরং করত, আগে কর্তার গাছতলায় একখান সিঁদুর ঢেলে দিয়ে সেই তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নোকের সঙ্গে দেখা করত। কর্তা লোককে স্বপনে আদেশ দিত। গুপির কর্তা বাবা মাথা ঠুকলে বাবামশাইয়ের গাছের শেকড়ে। ই পরিবার নিয়ে আমি কি করি তা বলো বাবা তুমি। গুপির কর্তা মায়ের অং হয়েছিল মুচিপাড়ার একজনের সাথে। বাবা স্বপন দিলে, মেরে ফেলাও বিষ দিয়ে। স্বপনে
বাবার উঁচি ঘরের গরু মারা বিষ হাতে নিয়ে বললে, এই লে। তারপর সে বললে, সে আমও নাই, অযুদ্ধেও নাই। মানুষকে যে বেকম নাই, ভক্তি নাই। বাবাও নিজের মহিমে গুটিয়ে নিয়েছেন। যেমন কলি তেমনই চাল। কলিকালে ধর্মই নাই, তাই মানুষের হালচাল এমনই। জাঙ্গলের চৌধুরী মশাই বলতেন, কলিকালের ধর্মর এক ঠ্যাং, তাও ক্ষয়ে আসছে। এই গাজনের জাগরণের রাত্রে পুজো সেরে আসবার সময় গোটা কাহারপাড়ার ভক্তরাই কিছু খড় সংগ্রহ করেছে। কেউ 4 আটি, কেউ 2 গণ্ডা। আবার এই ধরম পুজোর ফল ভাঙার রাত্রেও কিছু সংগ্রহ করবে, ওই 2 গণ্ডা 1 গণ্ডা। মনিবের কাছে মিথ্যে কৈফিয়ত দিতে হলে এখনো লোকে কর্তাকে প্রণাম করে প্রার্থনা জানিয়ে যায়। অন্যদিন যদি বা ভুল হয় প্রণাম করতে, এই দিন ভুল হয় না। কালো বউ সম্পর্কে কর্তার আদেশ আগে না নিলেও বনবাড়ি পরে এসে গড়িয়ে পড়তে ভুল করলে না, সান্ত্বনাও সে পেলে। বসন্ত সুযোগ বুঝে কথাগুলি বলতে আরম্ভ করলে। চৌধুরী মহাশয়ের ছেলের সাহাচার্যে যখন সে ছিল, তখন সেদিন কতক ও বাড়ির 24 ঘন্টার ঝি হিসেবে ওই বাড়িতে থাকতো। সেই সময় সে বেশ ভালো গুছিয়ে মিষ্টি করে কথা বলতে শিখেছে। কথাগুলি হিসেব করে গুছিয়ে গুছিয়ে বললে, তুমি ছাড়া করালি কারুর কথা শুনবে না, তোমাকে ভারী মান্যি করে। বলে, মামা ছাড়া কাহারপাড়ার মানুষ কে আছে? এই পেল্লার দাদা, অতন দাদা, এদিকে কে মুখের সামনে বলে দিলে সেই কথা। ওই ওর মহাদোষ, লঘু গুরু জ্ঞান নাই। গুরুর মধ্যে এক তুমি। বনবাড়ি অন্যমনস্কভাবে বললে, তার মনটা যেন দাঁড়াতে পারছে না, তুলছে। এদিকে বুকের ভিতরে কালো বউয়ের জন্য দুঃখ হচ্ছে, পাপ নয়, দুঃখ। বাইরে দূরের একটা ছবি তার চোখের দুটোকে আকৃষ্ট করে রেখেছে। মনটা কখনো কালো বউয়ের দিকে ঝুঁকছে, তখন আর চোখ দুটোর মধ্যে মধ্যে ফিরছে সেই আটপৌড়ে পাড়ার বটগাছের দিকে। কখন বাইরের ওই ছবিটার দিকে ঝুঁকছে, তখন কালো বউকে ভুলে যাচ্ছে কিছুক্ষণের জন্য। দূরে দেখা যাচ্ছে সাহেবডাঙ্গা। সাহেবডাঙ্গার চন্দনপুরের বাবুদের মজুরদেরা টামনার কোপ মারছে। চৌকো চৌকো জমি তৈরি হচ্ছে। তারই কাজটা পিছিয়ে গেল। পরমের 5 বিঘে জমির কথাও ভাবছে। ইচ্ছে করলে নিজেই নিতে পারে ওটা, কিন্তু আটপৌড়েদের সঙ্গে যদি চলন হয় তাদের, তবে সে একটা তার কীর্তি। বসন্ত অনেক বলে গেল। চৌধুরী বাড়িতে সে গিয়েছিল, সেখানেও সে শুনেছে পাকা বাড়ির জন্য ইট পুড়িয়ে খেনত হয়েছিল চৌধুরী বাড়িতে। বানোয়ারি উঠল। বসন্ত বলল, চল, বেলা অনেক হয়েছে। পথে সে বললে, বানোয়ারি দাদা, তুমি বাপু বারণ করো। করব। বাবার কালে যা করে নাই কেউ, তা করতে গেলে চলবে কেন? আমি কি কোটা ঘর একখানা করতে পারি না? শিউরে উঠল বসন্ত। মনে পড়ল করালি বসন্তকে ওই কথার উত্তর কি দিয়েছে। বসন্ত কথাটাকে বেশ একটু হাসি তামাশার রং মাখিয়ে বনোয়ারিকে আগে থেকে জানিয়ে রাখা ভালো মনে করলে। ভাবছিল সে কিভাবে তুলির কেমন টানে তামাশার রং কথাটায় মাখাবে। হঠাৎ পিছন থেকে একটা ঘূর্ণির হাওয়া এসে দুজনকেই আবৃত করে দিলে। ধুলোয় পাতায় সর্বাঙ্গে ভরে গেল, মুখে ধুলোবালি ঢুকল। বসন্ত এটাকেই তামাশার ভূমিকা করে নিয়ে অপরিমিত হাসতে লাগলো। থু থু মাগো, থু। পরক্ষণে সে বিস্মিত হয়ে বনোয়ারিকে বলে, কি হলো বনোয়ারি দাদা, দাঁড়ালে? বনোয়ারি বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রয়েছে। ঘূর্ণিটা তাদের অতিক্রম করে সামনে এগিয়ে চলেছে। অদূরেই আটপৌড়ে পাড়ার বটগাছটা। ঘূর্ণিটা এগিয়ে গিয়ে কাণ্ডের গায়ে খুব ঘুরপাক খেয়ে থেমে গেল। গাছের পল্লবে পল্লবে চঞ্চলতা জেগে উঠল। বনোয়ারি কাঁপতে লাগল। ব্যাপারটা বুঝেছে বসন্ত।
সে শঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল, বাওর অর্থাৎ ভূত। বনোয়ারি তার হাতটা ধরে বললে, পাশে পাশে আয়। বসন্ত তার হাতটা ধরে দেখলে বনোয়ারির হাতটা ঘামছে, থরথর করে কাঁপছে। বনোয়ারি তাকে সাহস দিতে চায় না তার কাছ থেকে পেতে চায় বুঝতে পারলে না। কালো বউ। বনোয়ারি বুঝেছে কালো বউ। ইশারা দিয়ে গেল, ওই গাছেই সে বাসা বেঁধেছে, হয়তো নিমন্ত্রণ জানিয়ে গেল। খেয়ে দেয়ে সুস্থ হয়েও বনোয়ারি নিস্তব্ধ হয়ে শুয়ে রইল। আশ্চর্যের কথা, কোষ খেদে বনোয়ারির জ্বর ছাড়লে কখনো শুয়ে থাকে না। কাল জ্বর ছেড়েছে, কালই উঠে বসেছে। আজ সকালে কর্তার থান ঘুরে এসেছে। সেই মানুষ অন্নপথ্য করেও শুয়ে রইল। পাড়ার সকলে এলো, উঠানে বসল। প্রহ্লাদ, রতন, গোপী জিজ্ঞাসাবাদ করলে উত্তর দিলে হুঁ হ্যাঁ না করে, তার বেশি একটি কথা বললে না। হাসি মশকরা হলো। প্রহ্লাদ, রতন কত রসের কথা বললে, মল্লিক শুধু হেসে সারা হলো। সে হাসলে না। পানু এলো। পানুকে দেখে সে একবার উঠে বসল, চোখ দুটো জ্বলে উঠল, কিন্তু কয়েক মুহূর্ত পরে আবার শুয়ে পড়ল। অবশেষে উঠল করালির কথা, তাতে সে সাড়া দিল না। কালো বউয়ের কথা সে ভাবছে। আটপৌড়ে পাড়ার বটগাছটার তলায় সে দাঁড়িয়ে আছে, ডালে দোল দিচ্ছে, হয়তোবা দোল খাচ্ছে। গভীর রাত্রে জ্যোৎস্নার মধ্যে সে নিশ্চয়ই এগিয়ে আসবে বনমালীর ঘরের দিকে। বাঁশবাঁধির বাঁশ বন ও গাছপালার ছায়ার অন্ধকারের মধ্যে জ্যোৎস্নায় সদাগুল ছাপ গড়ে মেখে ঝরা পাতার ওপর পা ফেলে শব্দ তুলে এসে দাঁড়াবে তার ঘরের পিছনে, টুপটাপ করে ঢেলা ফেলে ইশারা দেবে। আরও গভীর রাতে বনমালী উঠছে না দেখে গুনগুন করে গান গাইবে। তারপর ভোরের আকাশে শুকতারা উঠলে সে ফিরে যাবে বাঁশবনের ভিতর দিয়ে, কোপাইয়ের ধারে ধারে কর্তার দহে গিয়ে নামবে। সেখান থেকে উঠে আবার আসবে বটতলায়। বটতলা গিয়ে বনমালী গেলে বটফল ছুঁড়ে মারবে কৌতুক ভরে। কোপাইয়ের ধারে গেলে নদীর জল অথবা বালি ছিটিয়ে দেবে গায়ে। কোনদিন হয়তো দেখা দেবে মনোহারিণী সাজে সেজে কোপাইয়ের ধারে শিরিষ কাঞ্চন তুলে খোঁপায় পড়ে, অথবা দহের জলে ভিজে চিকন চুলগুলি এলিয়ে অজস্র জোনাকি পোকা চুলে কাপড়ে লাগিয়ে। কোনদিন হয়তো ভয়ঙ্করী রূপে দেখা দেবে, মাথা ঠেকবে শিমুল গাছের মাথায়, চোখ দুটো জ্বলবে আগুনের আঙারের মতো, লম্বা হাতখানা বাড়িয়ে দেবে হিমের মতো ঠান্ডা হাত বনমালীর ঘরের দিকে। রুদ্র রোষে বাঁশবাদীর অন্ধকার চেরা চিৎকার করবে, অথবা অতৃপ্ত বাসনায় কাঁদবে। অন্ধকার উঠবে গুমড়ে। শিউরে উঠল বনমালী। কোষ খেতে বনমালী দুপুর রাত্রে চন্দনপুর যায় ঘোষেদের জন্য ডাক্তার ডাকতে। অনাবৃষ্টির বৎসরে কোপাই নদী বেরিয়েছে গোপাড়ায় বিলের ধারে ধারে নিঃশব্দে নিভয়ে যায় বনমালী। কোপাইয়ের বুকে কোথায় কার বাঁধ দিয়ে জল আটকেছে তাই দেখতে। জাঙলে কোনো গোলমাল হলে বনমালী ছোটে সর্বরাগকে লাঠি নিয়ে, তা সে যত রাত্রিই হোক। জাঙলে একবার ডাকাত পড়েছিল। বনমালী গিয়েছিল পাড়ার লোক নিয়ে ছুটে, সেই দাঁড়িয়েছিল সকলের আগারে। ডাকাতদের মহড়া দিয়ে সেই বনমালী আজ এইভাবে শুয়ে আছে। পানুকে থেকে তার রাগ করবার মতো মনের অবস্থা কোথায়? করালির কোঠাঘর নিয়েই বা সে মাথা ঘামাবে কি করে? হাসুরিবাকের রূপকথার কালো বউয়ের প্রেতজনিত অলিক নয়, পিতৃপুরুষের কথার মধ্যে ওরা আছে। তারা চোখে দেখেছে ঘরের কোণে বাঁশবনের তলায় হাসুলিবাকের মাঠে জলার পাশে কেউ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, কেউ কাঁদে, কেউ গান করে, কেউ ঘরের চালে বসে পা ঝুলিয়ে দেয়, কেউ মাঠে মাঠে আগুন লুফিয়ে খেলা করে, ছুটে বেড়ায়, কেউ জলে জলে পদক্ষেপ শব্দ তুলে ঘুরে বেড়ায়। এছাড়া আছে ভুলো, সে দিক ভুলিয়ে দিয়ে যায় বিপথে, অপমৃত্যুর সম্ভাবনার দিকে আরও কাছে। নিশিরাত্রে
কেউ কাউকে ডাকবার কথা থাকলে নিশি এসে তার রূপ ধরে, অবিকল তারই কণ্ঠস্বরে ডাকে। সেও নিয়ে যায় ওই অপঘাত মৃত্যুর পথে। এক এক পুরুষ শেষ হয়ে তাদের সঙ্গেই তাদের মাজায় অথবা হিংসায় বাধা থাকে যে প্রেতাত্মা করি তারা মুক্তি পায়। আবার নতুন পুরুষের নতুন মৃতদের আত্মার মায়া হিংসা যে কোনো কিছুর বশে ঘুরে বেড়ায় বাঁশবাদীর ছায়ায় ছায়ায়, কোপাইয়ের কুলে কুলে ঘন পল্লবের গাছের আড়ালে আড়ালে, রাত্রে হাসুলিবাকের মাঠে মাঠে। হাসুলিবাকের অলৌকিক জগতের পরিধি বহু বিস্তৃত। আকাশ থেকে মাটি পর্যন্ত, দেশ থেকে দেশান্তর পর্যন্ত। সুচাঁদ আজও বলে, ঘর ভাঙাদের পূর্বপুরুষ ওই নয়নের বাবার বাবার বাবা মুড়ে ছেলে চুরি করতে গিয়ে গেরস্তের ছোড়া থালা কপালে গেথে। গেরস্তেরা থালা ভেঙে সাঁই সাঁই করে ছোড়ে, কাঁড়া ভাঙা থালা। সে থালা ঘুরতে ঘুরতে আসে সুদর্শন চক্রের মতো, নাগালে আর অক্ষে থাকে না। তাই লেগেছিল কপালে, তাতেই মূল্য বাড়ি এসে। তা পড়তেতেই তাই হলে মা দিন আধ ঘরের সাঙায় না হয় তো বাড়ির পাঁদারে গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকতেন। লোকে ভয়ের তরস্ত, ভয় করতো না কেবল তার পরিবার। নয়নের কর্তা বাবার মা ঘরের ছেয়ে শুয়ে থাকতো। নয়নের কর্তা বাবা কচি ছেলে তখন, কাঁদত তো পরিবার বলতো, পোড়ার মুখে মানুষে মরেও সুখ দিলে না, জ্বালাতে এলি? শুধু সাঙায় পা ঝুলিয়ে বসে থাকলে হবে না, ছেলে কাঁদছে, চুপ করা। আশ্চর্যি মা, ছেলে উঠে যেত সাঙার ওপরে, দোল খেত ছেলে দিব্যি। তারপর চুপি চুপি বলে, একটি ছেলে নিয়ে মেয়েটি বেধবা হলো, বয়স কম। তা বললে, সাঙা করিস না, তাহলে ঘাট দুমড়ে দেবো। তবে ভদ্রলোক আশ্রয় থাক, কিছু বলবো না। তাই সে ছিল। এই অঞ্চলের একজন পশ্চিমের সাঁওতামুকের কারবার করত। তার নজরে পড়ে তার আশ্রয় ছিল। সে আসতো যেত, তাতে কিছু বলতো না। একদিন ঘরে জল নাই, এতে তেতা পেয়েছে। বললে, এত এতে আমি জল আনবো কি করে? বলতে বলতে মা এক কলসি জল কোপাইয়ের বালি খোঁড়ার জল এনে নামিয়ে দিল। একবার পাড়ার মেয়ে ছেলেতে, তখন কার্তিক মাস, ঠাকুরের আজ পূর্ণিমে, তখন কাঁধির আজবাড়িতে হচ্ছে। সেই নয়নের বাবার বাবার বাবা, তারই নাম ছিল অমাই। বললে, তা অমাই যদি খাওয়াতে পারে তবেই বুঝি অমাইয়ের ক্ষমতা। খোনা খোনা গলায় বাঁশ আদার থেকে অমাই বললে, কাল সকলে আসিস। বললে, না, পেতায় যাবে মা। সকালের নোকে গিয়ে দেখে এই এক চাঙারি লুচি, পুরি, মিষ্টি, মন্ডা, মেঠাই, নানান দ্রব্য। অমাইয়ের বউ বললে, মাঝে এত মাছ ঝপাং করে এনে নামিয়ে দিলে। আমি নারী নাই, ওই দেখো। নয়নের কর্তা বাবার গলার বচ পর্যন্ত খোনা হয়েছিল সেই তার ছোঁয়া লেগে। তার লেগে লোকেরা কাছে নামা হয়ে গেল খোনা কাহার। ভূত বসে থাকার তরেই তো চৌধুরীরা কাজে নিল ওকে। হাসুলিরা বাঁকের মানুষের জীবন গণ্ডি দিয়ে ঘেরা, কিন্তু হাসুলি বাঁকের ভৌতিক লোক সুদূর বিস্তৃত। তবে মানুষের আধ্যাত্মিক জীবনের মতো এতেও যেন পরিবর্তন ঘটেছে। ওই সুচাঁদি বলে, দেবভক্তি কমে যাওয়ার আক্ষেপের সঙ্গে একই নিঃশেষে আক্ষেপ করে বলে, এখন ভূত হলে চন্দনপুরের ছোকরাবাবুরা বন্দুক নিয়ে পাহারা দিয়ে পরীক্ষা করে দেখতে আসবে, জাঙ্গলের মোড়ল মশাইদের ছোকরারা ঠ্যাঙা নাঠি নিয়ে আসবে। তাদের কি গরজ? কেন তারা এইসব ঝামেলায় থাকবেন? তার চেয়ে দূর দূরান্তে নদীর ধারে হাসুলির মাঠে দিব্যি থাকেন, শ্মশানের হাড়গুড় নিয়ে বদ্যি বাজান, সাত গেলে নদীতে বিলে মাছ ধরেন, চিতের আগুন লুফে খেলা করেন, ই গাছের মাথা থেকে হুশ করে ভেসে চলে যান উ গাছে। বনোয়ারি ঘরের দরজায়, এমনকি দেওয়ালের মাথার দিকে যে দুটো ছোট গোল ঘুলঘুলি ছিল,
সে দুটোও বন্ধ করে শুয়ে থাকল। বউ বললে, বৈশাখ মাসের গরম, ভেপে চা বাজে। বনমালী বললে, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। বউ বললে, তবে তুমি ঘরে শোও, আমি বাইরে শোবো। না। গভীর রাত্রে সে উঠে স্ত্রীর কপালের সঙ্গে নিজের কাপড় গিঁঠিয়ে তবে নিশ্চিন্ত হলো। ঘুম খানিকটা এলো শেষ রাতে। দিনের আলো ফুটল। বনমালী আশ্বস্ত হলো। শুধু আশ্বস্ত নয়, একটা রাত্রি অতীত হতেই সে খানিকটা সুস্থও হলো। রাত্রেই সে ভেবেচিন্তে ঠিক করেছে বাকুলের জাগ্রত মা শ্মশানকালীর রক্ষা কবচ ধারণ করবে, কর্তা বাবার পুষ্পও মাধুরীতে পুড়ে ধারণ করবে। তা হলে নিশ্চিন্ত। ভূত প্রেত যত নিষ্ঠুর দেবতা হতো দয়াল। এই সামঞ্জস্যের মধ্যে দিয়ে চললে হাসুলিবাকের মানুষের দিনরাত্রি। নিজেই যাবে সে, একথা তো আর প্রকাশের উপায় নাই। প্রকাশ হলে হয়তো ডাক আসবে থানা থেকে, আর পাড়াময় গ্রামময় চকলাময় কেলেঙ্কারির এক শেষ। মাতব্বর সে, লোকে তাকে দেখে হাসবে, আড়ালে নানা কথা বলবে, হয়তো লোকে আর তেমন মান্য করবে না। সে এককাল গিয়েছে, যে কালে মাতব্বর যা করেছে তাই সেজেছে। এ কাল সে কাল নয়। বউ এনে নামিয়ে দিলে মুড়ি। বনমালী বললেন, না, মা কালীর থানে যাব। উঠে পড়ল সে। পথে যেতে যেতে থমকে দাঁড়ালো করালির নতুন ঘরের কাছে। করালি নাই। দেওয়াল দিচ্ছে চন্দনপুরের পাকা দেওয়াল। বারুইয়ের মাটি কাটছে এখানকারই কয়েকজন ছোকরা, তারাও মজুর খাটছে। দেওয়ালের বনিয়াদ ধরেছে ভালো, চৌখস হয়েছে চারিপাশ। বনমালী ঘরের আয়তন দেখে এবং কারিগরের দেওয়াল দেওয়ার নৈপুণ্য ও দেওয়ালের কোণগুলির পরিপাট্য দেখে মনের মধ্যে সম্পূর্ণ ঘরখানিকে দিব্যি ছকে নিল। কোঠাঘরে পাড়ায় মন্দিরের মাথার মতো উঠে থাকবে। ছোকরা পয়সা পাচ্ছে কোথায়? চুরি করলে জেলে যাবে, লাইনে চুরি করে ধরা পড়ে গলায় ধাক্কা খাবে, ধার করলে সর্বশান্ত হবে, বাড়ি খালি নিলাম করে দেবে মহাজন, শেষ পর্যন্ত বিপদে পড়বে। হঠাৎ তার ভুরু কুঁচকে উঠল। কারোর কামানা শুনবে না, এ বাকি কথা। একখানা ঘর ভেঙে ঘর করতে হলে মাতব্বরের একটা অনুমতি দিতে হয়। চৌধুরী মশাইয়ের চাকরান বাস্তু তাদের আদেশ চাই, সেসব না নিয়েই ঘর তুলেছে, এ আবার কি? আর কোঠা ঘর যা কেউ কখনো করে নাই, এ পাড়ার পিতৃপুরুষে তাই বা কোন সাহসে করে? কোঠা ঘরে পরিবার নিয়ে শয়ান করবে, খাবে, বড়লোকপনা দেখাবে, লোকে পথ দিয়ে যাবে করালির কোঠা বার জানালা থেকে বলবে, কোথা যাবে গো বনমালী কাকা? বনমালীকে দেখে দেওয়াল বাড়ুই মজুর সকলেই কাজ বন্ধ করে তার দিকে তাকিয়েছিল। বনমালীর খাতিরের পাত্র সে যখন দাঁড়িয়ে দেখছে মন দিয়ে, তখন মন্তব্য করবেই। লোকও সে পাকা। বাড়ুই অর্থাৎ কারিগর একটু অপেক্ষা করে প্রশ্ন করলে, দেওয়ালের ধরটা কেমন হয়েছে মাতব্বর? মাপ করে করেছি, তবু তোমার চোখে দেখো দেখিনি, একা বেকা ছোট বড় হয়েছে কিনা। বনমালী বলে, কাজ বন্ধ রাখ, তোমরা ঘর যাও আজ। সকলে চমকে উঠল। বনমালী বললে, করালি ফিরে আসুক, কথাবার্তা আছে, কোঠা ঘর করা যাবে না। সে ধমক দিয়ে উঠল। গায়ের যারা মজুর খাটছিল তাদের, এই কথায় কানে যায় না? যা উঠে যা, ফেল কোদাল, নামা জলের টিন, যা যা। কোঠাঘর গায়ে টেক্কা দেবে ছোকরা? আরে গায়ে টেক্কা দেওয়া কি সোজা কথা? অঙের খেলায় টেক্কা চেয়ে গেলাম বড়, না হলা বড় দেওয়া যায়। অং হলো বিধাতার নিয়ম, ওখানে গোয়ার তুমি চলে না। কোথা দিয়ে এক সাতা তুরুপে ঘরখানা ধসিয়ে তোকে চাপা দিয়ে দেবে, নয়তো কত কি হতে পারে কে বলতে পারে। আরে বাবা, বনমালীর ঘরের দিকে চেয়ে দেখ, সে কি করতে পারতো না একখানা কোঠা? ছোকরা বড়ই গোয়ার,
গায়ের শক্তি আর এই লাইনে চাকরি, এতেই মাথা গরম হয়ে গিয়েছে। শুধু নিজের মাথা গরম করে ক্ষান্ত নয়, আরও কজনকে জুটিয়েছে লাইনের কাজে। পিঁপড়ের পাখা উঠেছে, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। মঙ্গল অমঙ্গল বুঝতে পারে না, ঝকমক কিছু দেখলেই ফরফর করে উড়ে যায়। পুড়ে মরে, ধাক্কা খেয়ে মরে, দিশেহারা দেশহারা হয়ে মরে। হাঁসুলিবাকের সোনার মাঠ, এই মাঠ গ্রীষ্ম যত কঠিন, বর্ষার চাষা খোড়া তত নরম, তত মোলাম। এই মাঠের ধানে পানে কলাইয়ের পাকড়ে, তাড়িতে তরকারিতে যার পেট ভরল না, তার পেট দুনিয়ার কোথাও ভরবে। এই মাঠে চাষ খুঁড়ে যার পেট ভরে না, তারা বুঝতে হবে অদৃষ্টের দোষ, পূর্বজন্মের কর্মফল। এ জন্মের কুটিল মনের কুঁড়ে গতরের সাজা। এককালে গিয়েছে, সেকালে কাঁধে ঘাঁটা ফেলে বেহারাগিরি করত বাঁচত কাহারেরা। তারপরে কর্তা ঠাকুরের দয়া হলো, তিনি মন্বন্তরের মাঝে কাহারদের দিকে ফিরে তাকালেন। চৌধুরী মশাইকে স্বপন দিয়ে ভিটে দেওয়ালেন, ভাগে কিষানিতে কাহারদের জমি দিতে বললেন। চৌধুরী মশাই মারফতে কর্তার যে আদেশ কাহারদের ওপর, তার দয়াতেই তো গোটা হাঁসুলি মাঠের অর্ধেকের ওপর তাদের করতলগত। জাঙলের ঘর কয়েক হাঁড়ি ডোম আছে, মুচি আছে, আগে কার করত জাঙলের সদ্গো মহাশয়দের জমি, আজ তারা হটে গিয়েছে। যে কাহাররা চাষকর্ম জানত না, তাদের চেয়ে ভালো চাষি মুনিশ এ চাকলায় নাই। করালি হতভাগা, করালি বদমাস। করালি অশুভক্ষণে অশুভক্ষণটিতে তার ওর জন্ম। হতভাগার মা পালিয়ে গেল ওই চন্দনপুর লাইনের এক মিস্ত্রির সঙ্গে, অতি অল্প বয়সে ফেলে। লোকের এঁটো কাটা খেয়ে মানুষ হলো। ঘোষেদের বাড়ি চাকরি করে দিলে বানোয়ারি। অশুভক্ষণে হতভাগা দেবতা গোসাইয়ের অন্ন ভাগ আম চুরি করে খেয়ে তা খোয়ালে। গোটা হাঁসুলি মাঠে পেট ভরণের কম্ম মিলল না। গেল ওই চন্দনপুর রেল লাইনে খাটতে, যেখানে ওর মায়ের কেলেঙ্কারির টেলিগ্রাফের খুঁটিতে খুঁটিতে কান পাতলে আজও শুনতে পাওয়া যায়। গাড়ি চলে যায়, লাইনের ওপর দিয়ে শব্দ হয়। এখন ছেলেরা মেয়েরা বলে গাড়িটা বলছে কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল। আগে লোকে বলতো সিধু জগা পেবাতি, গেল কুল গেল রাতি, সিধু জগা পেবতী। প্রভাতী ছিল করালির মায়ের নাম। হতভাগা শুনতে পায় না সে ছড়া ওই শব্দের মধ্যে। এক একজন অশুভক্ষণে কস্মিন জন্মায়, যার স্বভাবই হলো মন্দ দিকে যাওয়া। যতই তাকে ভালোবাসো, ক্ষমা করো, সে মন্দমতি ছাড়বে না। একবার সে তাকে ক্ষমা করেছে, আর সে তাকে ক্ষমা করবে না। ছোড়ারা যারা রেল লাইনে খাটতে যাচ্ছে, তাদের যাওয়া বন্ধ করতে হবে। এর ফল কি বুঝবে না। হয় রেলে কেটে মরবে, নয় গাড়ি থেকে পড়ে মরবে, নয় কোনো দেশে খাটুনির লোভে গিয়ে নিজেকে হারিয়ে বসে থাকবে। যদি ফিরেই আসে, তখন এখানে আর খাপ খাবে না। হাঁসুলিবাকের মানুষ চন্দনপুরের রেল লাইন ওই কলির কারখানা গেলেই গেল। এই তো সেদিন রাত্রিকালে, সেদিন ঘর ছাড়ানোর কথা হলো মজলিসে। সেই দিন কথা শুনব মাত্র বানোয়ারি বলেছিল এই হলো, এই সব ভেবেই বলেছিল শাসন করতে হবে, পদ আগলে দাঁড়াতে হবে। পিতৃপুরুষে যা করে নাই তা করতে নাই, যা করে গিয়েছে তা না করলে জাতিপাত হয়, পূর্বপুরুষের নরক হয়। পিতৃপুরুষ যে পথে হাঁটতে নাই, সে পথে হাঁটতে নাই। যে পথে হেঁটেছে সেই ধুলো সর্বাঙ্গে মাখলে ইহলোক ওপারের পথের সন্ধান মেলে।